হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকের ভিডিওতে আমরা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে এরকম কোনো পার্টিকেলের এনার্জি নিয়ে ডিসকাস করব। তো এনার্জি নিয়ে ডিসকাস করার আগে সবথেকে আগে যেটা বুঝতে হবে সেটা দেখতে হবে যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করলে পার্টিকেলের ওপরে যে ফোর্সটা লাগে তার নেচারটা কীরকম। আমরা জানি সিম্পল হারমোনিক মোশনে যে রেস্টোরিং ফোর্স কাজ করে সেটা এফ ইজ ইকুয়াল টু কত হয়, এফ ইজ ইকুয়াল টু আমরা লিখি মাইনাস অফ কে ইন্টু এক্স, অর্থাৎ এখানে ফোর্স ইজ ফাংশন অফ এক্স, মানে ডিসপ্লেসমেন্টের উপরে ডিপেন্ড করে। এবারে ওয়ার্ক পাওয়ার এনার্জি যখন পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে ফোর্স যদি শুধুমাত্র এক্সের ফাংশন হয় তাহলে সেই ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ নেচারের, তাই না? আর যারা জানো না তারা এটুকু বুঝে নাও যে এফ ইজ ইকুয়াল টু কে এক্সটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। যখন তোমরা স্প্রিং ফোর্স পড়েছিলে সেখানেও দেখেছিলে যে এই ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, আর এই ক্ষেত্রে ফোর্সটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। এখন কনজারভেটিভ ফোর্স কি এটা যদি আমি এই চ্যাপ্টারে বলি তাহলে অসুবিধা হয়ে যাবে আর ট্র্যাক থেকে বাইরে বেরিয়ে যাব। সেটা ওয়ার্ক পার এনার্জির আলোচনা, সেটা ওয়ার্ক পার এনার্জিতেই পড়তে হবে। তো আপাতত এটুকু বুঝো যে ফোর্সটা হচ্ছে এখানে কনজারভেটিভ ফোর্স, আর যদি কনজারভেটিভ ফোর্স হয় তাহলে ওই ফোর্সের সঙ্গে একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। আর একটা কথা কি, যে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস অফ ডি ইউ বাই ডিএক্স, যেখানে ইউটাকে কি বলি, ইউটাকে আমরা বলি পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি। এবারে দেখো, আর ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিইউ, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এখন লক্ষ্য করে দেখো যে পার্টিকেল এটা যদি মিন পজিশন হয়, পার্টিকেল যদি কোনো একটা মুহূর্তে এইখানে থাকে, তখন ডিসপ্লেসমেন্ট কোন দিক কাজ করেছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর কাজ করেছে। ফোর্স কোন দিক কাজ করছে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর কাজ করছে। অর্থাৎ পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি এই দিক বরাবর করতে হয়, মানে পার্টিকেলকে যদি এই দিক বরাবর সরাতে হয়, মানে ডিএক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, এক্ষেত্রে ডিএক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, অর্থাৎ পার্টিকেলকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর সরাতে হয়, তাহলে এই ক্ষেত্রে দেখতে হবে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফ ডিএক্স হবে। আর যেহেতু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ডিউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, আর তুমি যদি এই ভ্যালুটা এইখানে বসাও তাহলে এটা কত আসবে, মাইনাসে মাইনাসে কেটে যাবে, তাই না? তাহলে ডিউ ইজ ইকুয়াল টু আসবে এফ ডিএক্স। তাহলে এরপর যদি এফ এর মানটা যদি বসাও, এফ ইজ ইকুয়াল টু কত হয়, কে এক্স। আমি এইখানে শুধুমাত্র মান নিয়ে আলোচনা করছি। কেন মান নিয়ে আলোচনা করছি? কারণ ডাইরেকশনের কথা তো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। তাহলে এফ এর জায়গায় যদি লেখো কে এক্স ডিএক্স, এবারে বলবে স্যার যে এখানে আমরা ডিএক্স দিয়ে কেন করছি? ওয়ার্ক পার এনার্জিতে এটুকু তো পড়েছো, যদি ফোর্স ভেরিয়েবল হয় তাহলে আমরা সেক্ষেত্রে ওয়ার্কডানটাকে ইন্টিগ্রেট করে বের করতে হয়। তাহলে দেখো যে আমাকে যদি পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড আউট করতে হয় তাহলে এখানেও ইন্টিগ্রেশন করতে হবে, এখানেও ইন্টিগ্রেশন করতে হবে। এবারে তোমাদেরকে একটা জিনিস বোঝাবো, সেটা আপাতত তোমাকে মনে রাখতে হবে। আমি ধরে নেব এক্স ইজ ইকুয়াল টু জিরোতে পার্টিকেলের মিন, অর্থাৎ মিন পজিশনে পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি জিরো নয়, আমি সেখানে ইউ জিরো ধরে নেব। কোনো কোনো ক্ষেত্রে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি জিরো হয়, কোনো কোনো ক্ষেত্রে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি জিরো হয় না। সেটা যখন আমরা এর অ্যাপ্লিকেশন করব তখন আমরা বুঝবো। আপাতত ধরে নাও যে পার্টিকেলের মিন পজিশনে একটা পোটেনশিয়াল এনার্জি রয়েছে যার মানটা হচ্ছে ইউ জিরো। কোন ক্ষেত্রে হয় কোন ক্ষেত্রে হয় না, যখন এর পরবর্তী ভিডিওতে আমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব সিম্পল হারমোনিক মোশনের, তখন দেখবো। হ্যাঁ, তাহলে আপাতত এটুকু মনে রাখো বা ধরে নাও যে মিন পজিশন অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু জিরোতে পার্টিকেলের মিন পজিশন হচ্ছে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইউ জিরো, আর এক্সে পোটেনশিয়াল এনার্জি ইউ এর ভ্যালু বের করতে হবে। এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো, ইউ মাইনাস ইউ জিরো ইজ ইকুয়াল টু হবে হাফ অফ কে অফ এক্স স্কোয়ার। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হবে হাফ অফ কে অফ এক্স স্কোয়ার প্লাস ইউ জিরো, যেখানে ইউ জিরোটা কি তোমাকে সেটা বলতে হবে। ইউ জিরো ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি
এনার্জি অ্যাট মিন পজিশন। ঠিক আছে, এবারে আলোচনার সুবিধার জন্য আমি ইউ জিরোর মানটা 0 ধরবো। এই সমস্ত যাদের মাথায় অসুবিধা হচ্ছে যে কেন 0 ধরছি, সেটা আমরা পরবর্তী সেকশনে আলোচনা করব, তোমরা চিন্তা করবে না। কিন্তু এখন আলোচনার সুবিধার জন্য আমি ইউ জিরোটাকে 0 ধরবো। ধরে নেবো যে মেন পজিশনে পোটেনশিয়াল এনার্জিটা 0 হয়। তাহলে তোমরা বলবে স্যার লিখতে গেলেন কেন? জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে মেন পজিশনে পোটেনশিয়াল এনার্জি 0 নাও হতে পারে। যদি আমি 0 ধরে ক্যালকুলেশন করি তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ইউ জিরোর মানটা 0 ধরে নেব। ঠিক আছে, আর যেখানে যেখানে মনে হবে ইউ জিরো ধরে করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, চিন্তা করো না তোমরা। তাহলে এটুকু বুঝতে পারলাম পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, হাফ অফ কে এক্স স্কোয়ার। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, হাফ অফ কে অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখান থেকে বুঝতে পারলাম পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। আর যেখানে কেটা কি, কেটা ইজ ইকুয়াল টু, কে ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, ফোর্স কনস্ট্যান্ট। আর আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু কী হয়, রুট আন্ডার কে বাই এম হয়। তাহলে এখান থেকে কে ইজ ইকুয়াল টু লিখতে পারো ওমেগা স্কোয়ার এম হবে। তাহলে এটা বেরোলো পোটেনশিয়াল এনার্জির সঙ্গে এক্সের ভেরিয়েশন। এবার তোমাকে তুমি যদি এখানে এক্সের মান বসাতে যাও, এবার আমরা কি জানি, এক্স ইজ ইকুয়াল টু কী হয়, এক্স ইজ ইকুয়াল টু হয় এ সাইন ওমেগা টি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত হবে, হাফ অফ কে অফ এক্স স্কোয়ার। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত হবে, হাফ অফ কে অফ এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ইউ ইজ ইকুয়াল টু কত হবে, কে এর মানটা যদি পুট করি তাহলে এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে টাইমের ভেরিয়েশন, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে এক্সের ভেরিয়েশন। এবারে তোমাকে এর গ্রাফ পড়তে হবে, মানে পোটেনশিয়াল এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে কী করে ভ্যারি করছে তার গ্রাফ পড়তে হবে। আবার এখানে পোটেনশিয়াল এনার্জি ডিসপ্লেসমেন্টের সঙ্গে কী করে ভ্যারি করছে তার গ্রাফ পড়তে হবে। চলো এতটা নোট ডাউন করো, তারপরে আমি বলছি। তো দেখো আমি এখানে এক্সপ্রেশনগুলো লিখলাম। এবারে আমি পোটেনশিয়াল এনার্জির সঙ্গে এক্সের ভ্যারিয়েশন দেখব। আর ম্যাথামেটিক্যাল টুলসে পড়ানো হয়েছিল, বেসিক ম্যাথসে পড়ানো হয়েছিল, যেখানে যেখানে ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ারের সম্পর্ক থাকবে, অর্থাৎ যদি একটা চলরাশি বা একটা ভেরিয়েবলের ঘাত 1 হবে, অন্য একটা ভেরিয়েবলের ঘাত 2 হবে, তাহলে সেটা প্যারাবোলার ইকুয়েশন বা অধিবৃত্তের ইকুয়েশনকে প্রকাশ করে। এখানে আমি ওয়াই অক্ষ বরাবর পোটেনশিয়াল এনার্জি ইউকে প্লট করেছি, আর এক্স অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট এক্সকে প্লট করেছি। এখন দেখো যে এইখানে পোটেনশিয়াল এনার্জির ঘাত কত আছে, 1 আছে, আর ডিসপ্লেসমেন্টের ঘাত 2 আছে। তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ডিসপ্লেসমেন্ট ভার্সেস পোটেনশিয়াল এনার্জি কার্ভটা কী হবে, একটা প্যারাবোলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। আবার দেখো এইখানে ঘাত 1 কার রয়েছে, পাওয়ারটা 1 কার রয়েছে, পোটেনশিয়াল এনার্জির রয়েছে। আর ঘাত যার 1 হয় বা পাওয়ার যার 1 হয়, অধিবৃত্তের খালটা সেদিকে হয়। দেখো না, অধিবৃত্তের খালটা এখানে ইউ অ্যাক্সিসের দিকে রয়েছে। আবার এই দিক বরাবর যদি আমি একটা সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা জানি যে মিন পজিশনে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, যদি এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ইউ ইজ ইকুয়াল টু মিনিমাম অর্থাৎ 0 হবে। যদি ইনিশিয়াল আমি আগে ধরে নিচ্ছি যে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 হলে পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়াল টু 0 হবে। আবার এক্স ইজ ইকুয়াল টু যদি প্লাস মাইনাস এ হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ অফ কে অফ এ স্কোয়ার হবে। তার মানে এটা তোমার হাফ অফ কে অফ এ স্কোয়ারটাকে প্রকাশ করছে। ঠিক আছে, আমি এটা ভুল বললাম একটা জিনিস, সেটা হচ্ছে এক্সের মান যদি মাইনাস এও হয় না,
তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস হবে, তাহলে মাইনাসের ওপর মানে ডিসপ্লেসমেন্টের মান মাইনাস হলো না প্লাস হলো তার উপরে পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করছে না। মাইনাসের ক্ষেত্রেও তোমার যা ভ্যালু আসবে, পজিটিভের ক্ষেত্রেও তাই ভ্যালু আসবে, কারণ স্কোয়ারের সঙ্গে নির্ভরশীল তো। তার মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এতে ইউ ইজ ইকুয়াল টু প্লাস হাফ অফ কে অফ এ স্কোয়ার হবে। এটা তোমার প্লাস হাফ অফ কে অফ এ স্কোয়ারকে প্রকাশ করছে। এবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার যদি মেইন পজিশনে পোটেনশিয়াল এনার্জি জিরো না হয়, যদি ইউ জিরো হয় তাহলে কত হবে? তাহলে না তোমার এই অ্যাক্সিসটা একটু নিচের দিকে শিফট করে যাবে, বা আমি যদি কার্ভটা নতুন করে আঁকতে চাই তাহলে এই কার্ভটা দেখতে না এরকম হয়ে যাবে। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু যখন জিরো তখন পোটেনশিয়াল এনার্জি না ইউ ইজ ইকুয়াল টু তোমার ইউ জিরো হয়ে যাবে। বুঝতে পারছো? এটা তখন ইউ জিরোকে প্রকাশ করবে, এটা তখন ইউ ইজ ইকুয়াল টু ইউ জিরোকে প্রকাশ করবে। আর সেই ক্ষেত্রে হাফ অফ কে অফ এ স্কোয়ার কিন্তু এটাকে প্রকাশ করবে। তাহলে সেই ক্ষেত্রে টোটাল এনার্জিটা হয়ে যাবে হাফ অফ কে অফ এ স্কোয়ার প্লাস ইউ জিরো। টোটাল এনার্জি নয়, ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জিটা হয়ে যাবে হাফ অফ কে অফ এ স্কোয়ার প্লাস ইউ জিরো। তাহলে যদি মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি জিরো হয় তাহলে এই যে কার্ভটা একদম অরিজিনকে টাচ করবে। যদি মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি জিরো না হয়ে ইউ জিরো যদি হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে কার্ভটা ওয়াই অক্ষকে ইউ ইজ ইকুয়াল টু জিরো, ইউ ইজ ইকুয়াল টু ইউ জিরো বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ অরিজিন থেকে না আসে কার্ভটা একটু উপরের দিকে শিফট করে যাবে কত পরিমাণ না ইউ জিরো পরিমাণ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে পোটেনশিয়াল এনার্জি যদি জিরো হয় তাহলে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি হাফ অফ কে অফ এ স্কোয়ার হবে। আর যদি মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি ইউ জিরো হয় তাহলে সেক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে এই কার্ভটা একটু উপরের দিকে শিফট করে যাবে, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু ইউ জিরো হবে, এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কত হবে? হাফ অফ কে অফ এ স্কোয়ার প্লাস ইউ জিরো। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এবারে তোমাকে যদি পোটেনশিয়াল এনার্জির সঙ্গে টাইমের ভ্যারিয়েশন চাই তাহলে আমি চুপচাপ এখানে এক্স এর ভ্যালু পুট করে দিয়েছি, এখানে কে এর ভ্যালু বসিয়েছি। কে এর মান কত হয়? কে ইজ ইকুয়াল টু হয় রুট আন্ডার এম বাই কে, সরি ওমেগা ইজ ইকুয়াল টু কত হয়? রুট আন্ডার কে বাই এম। তাহলে এখান থেকে পাবো কে ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম, আর এই ভ্যালুটাকে আমি এখানে পুট করেছি। তাহলে একটা এরকম ইকুয়েশন বেরিয়েছে। এবার তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে আমি হারমোনিক ফাংশানে পড়িয়েছিলাম যদি এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা হয় তাহলে সেটা একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনকে প্রকাশ করে। মনে করে দেখো এক্স ইজ ইকুয়াল টু সেখানে লিখেছিলাম হাফ অফ 1 মাইনাস কস অফ 2 থিটা। তার মানে যদি থিটার জায়গায় আমি ওমেগা টি লিখি, থিটার জায়গায় যদি আমি এখানে ওমেগা টি লিখি, থিটার জায়গায় এখানে আমরা ওমেগা টি লিখি, তাহলে এর ফ্রিকোয়েন্সি যদি এক্স হয় তাহলে এইখান মানে সাইনের ফ্রিকোয়েন্সি সাইন ওমেগা টি মানে কি ফ্রিকোয়েন্সি এক্স, কিন্তু সাইন স্কোয়ার ওমেগা টি আছে মানে কি আলটিমেট ফ্রিকোয়েন্সি এখানে কত হচ্ছে? 2 ওমেগা হচ্ছে। এটা আমরা তোমাদেরকে হারমোনিক ফাংশনে পড়িয়েছিলাম। এইখানেও গল্পটা ঠিক তাই হয়, যেহেতু ইউ ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার ওমেগা টি রয়েছে, তার মানে এইখানে পোটেনশিয়াল এনার্জিটাও না সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, মানে পোটেনশিয়াল এনার্জিটাও সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, মানে সেক্ষেত্রে এর ফ্রিকোয়েন্সিটা দ্বিগুণ হয়ে যাবে। তার মানে ম্যাথামেটিক্যালি বুঝতে পারছি যদি কোনো একটা পার্টিকেল ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে সেক্ষেত্রে তার পোটেনশিয়াল এনার্জি 2 ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে। যারা যারা বুঝতে পারছো না তারা একটু যখন সিম্পল হারমোনিক মোশনের হারমোনিক ফাংশনের যে নিউমেরিক্যালটা পড়িয়েছিলাম সেই লেকচারটা তোমরা গিয়ে দেখবে, আমি পারলে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এখন দেখো এটা তো ম্যাথামেটিক্যালি বুঝলাম, যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে এরকম কোনো পার্টিকেলের ফ্রিকোয়েন্সি ওমেগা হয় তাহলে তার এনার্জির ফ্রিকোয়েন্সি কত হবে? 2 ওমেগা হবে। এখান থেকে পরিষ্কার সেটা ক্লিয়ার হচ্ছে। কিন্তু আমাকে যদি বুঝতে হয় প্র্যাকটিক্যালি বুঝতে হয় যে কেন 2 ওমেগা হচ্ছে, সেটা আমি তোমাদেরকে এখন বোঝাবো। দেখো তার আগে আমাকে কার্ভটা বুঝতে হবে, কার্ভটা এরকম কেন হচ্ছে। তাহলে কার্ভটা বোঝার জন্য আমি যেমন এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি সাইন থিটা কস থিটার কার্ভ কেমন হয় সেটা পড়িয়েছিলাম, এইখানেও আমি সাইন স্কোয়ার থিটার কার্ভ আগে বলি। দেখো
সাইন থিটার মান 0 হয়, 1 0 থেকে শুরু হয়, 1 হয়, তারপরে 0 হয়, তারপরে -1 হয়, তারপর 0 হয়। কিন্তু আমি যদি সাইন স্কোয়ার থিটার কার্ভ প্লট করি, সাইন স্কোয়ার থিটার মান তো 0 হতে পারে, নেগেটিভ হতে পারে না, কারণ সাইনের মান যখনই নেগেটিভ হচ্ছে তার স্কোয়ার করে দিলে নেগেটিভের স্কোয়ার আলটিমেট পজিটিভ হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, -1-এর স্কোয়ারটা কত হবে, আলটিমেট পজিটিভ হবে। তাহলে আমি যদি থিটার ভ্যালুগুলো পুট করি এখানে, থিটা ইজ ইকুয়াল টু 0, থিটা ইজ ইকুয়াল টু π/2, থিটা ইজ ইকুয়াল টু পাই, থিটা ইজ ইকুয়াল টু আবার কত হবে 3π/2 আবার 0, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 0, এখানে আসছে t/4, এখানে আসছে t/2, এখানে আসছে 3t/4, এখানে আসছে t। তার মানে টি ইজ ইকুয়াল টু 0-তে সাইন স্কোয়ার থিটা কত হচ্ছে, 0 হচ্ছে। টি ইজ ইকুয়াল টু 0-তে সাইন স্কোয়ার থিটা 0 হচ্ছে। টি ইজ ইকুয়াল টু t/4-এ সাইন স্কোয়ার থিটা 1 হচ্ছে। এর দিকে আমি সাইন স্কোয়ার থিটা প্লট করতে পারি, থিটার মান কিন্তু ওমেগাটি লিখছি, হ্যাঁ। টি ইজ ইকুয়াল টু এখানে t/4 হবে, এখানে কত হবে t/2, এখানে কত হবে 3t/4, এখানে কত হচ্ছে ক্যাপিটাল টি। এবারে লক্ষ্য করে দেখো, আমি তো এটা সাইন স্কোয়ার থিটার কার্ভ পড়লাম, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। এবারে যদি আমি এই সাইন স্কোয়ার ওমেগাটির সঙ্গে ½ যদি গুণ করে দিই, এখানে যদি আমি ½ যদি গুণ করে দিই, এখানে যদি ½ যদি গুণ করে দিই, তাহলে এই যে রাশিমালাটা পাচ্ছি, সেটা তো আমার পোটেনশিয়াল এনার্জি ইউকে প্রকাশ করছে। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু এখন 1 না হয়ে হবে ½ এখানে ½ আমি আর এইখানে ভ্যালুটা পুট করলাম না, কারণ জায়গা আমার শর্ট রয়েছে। তোমরা যখন করবে তখন এখানে 1-এর জায়গায় ½ পুট করবে, তাহলে এটা পোটেনশিয়াল এনার্জির ভ্যারিয়েশনকে প্রকাশ করবে। সেক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু অবশ্যই ½ প্রকাশ করবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার, যদি মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি 0 না হয়, যদি ইউ 0 হয়, তাহলে কি করব? সেই ক্ষেত্রে কিছুই না, এই কার্ভটাকে একটু উপর দিকে শিফট করে দেবে। সেক্ষেত্রে এটা ইউ ইজ ইকুয়াল টু 0 না হয়, এটা ইউ ইজ ইকুয়াল টু u0 হবে। এটা ইউ ইজ ইকুয়াল টু 0 না হয়, এটা ইউ ইজ ইকুয়াল টু u0 হবে। আর এইটাই তখন, এই স্ট্রেট লাইনটাই তখন, এই অ্যাক্সিসটাই তখন নিচের দিকে শিফট করে যাবে। এটা হচ্ছে তোমার ইউ ইজ ইকুয়াল টু 0, এই লাইনটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু u0। এক্স্যাক্টলি এরকম এইখানে যে শিফটটা হলো, এখানেও এক্স্যাক্টলি সেম শিফট হবে। তোমরা যদি একটু বইয়ে খোলো তাহলে বইটাতে বুঝতে পারবে, ঠিক আছে। আমি ছোট্ট করে এখানে একটু এঁকে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এ দেখো না, কার্ভ দেখতে এরকম টাইপের দেখতে হবে। এটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু u0, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ইউ অ্যাক্সিস। এটা তোমার প্রকাশ করবে ইউ ইজ ইকুয়াল টু 0 লাইনকে, ঠিক আছে। বোর্ডে কি দেখা যাচ্ছে? কস্টিসটা দেখা যাচ্ছে। এবারে কার্ভ তো আমরা পড়লাম, এবারে তোমাদেরকে বোঝাচ্ছি যে কেন ফ্রিকোয়েন্সিটা দ্বিগুণ হয়ে যায়। মানে কোনো একটা পার্টিকেল যদি ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি কেন 2 ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে। দেখো, প্রথম কথা আগে বুঝতে হবে টাইম পিরিয়ড মানে কি। টাইম পিরিয়ড মানে একটা ধরো কার্ভ যখন নিজেকে রিপিট করছে, যে সময় পরে কোনো একটা জিনিস নিজেকে রিপিট করছে, সেটাকে টাইম পিরিয়ড বলে। আর সিম্পল হারমোনিক মোশন রিপ্রেজেন্ট করলে ক্যাপিটাল টি সময় সে নিজের মোশনটাকে রিপিট করবে। কিন্তু এইখানে লক্ষ্য করে দেখো,
এইখানে কার্ভটা দেখো দুবার রিপিট করেছে নিজেকে, এইটা একবার, এইটা একবার, এইটা একবার, এইটা একবার। তার মানে বুঝতে পারছি যখন ক্যাপিটাল টি সময়ে কোনো একটা পার্টিকেল নিজেকে একবার রিপিট করবে তখন তার এনার্জিটা কিন্তু দেখো দুবার রিপিট অলরেডি হয়ে গেছে। তার মানে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে এরকম কোনো পার্টিকেলের টাইম পিরিয়ডটা যদি ক্যাপিটাল টি হয় তাহলে তার এনার্জির টাইম পিরিয়ড কত হবে, T/2 হবে। আর যেহেতু ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের অপোজিট সম্পর্ক, তাহলে এইখানে ফ্রিকোয়েন্সি ওমেগা যদি হয় তাহলে এইখানে ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে, আমার 2 ওমেগা হয়ে যাবে। এইখানে ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে এইখানে ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে, 2f হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে এটা তো গ্রাফের মাধ্যমে বুঝলাম, এবারে একটু তোমার একটু ডায়াগ্রাম দিয়ে বুঝি। লক্ষ্য করে দেখো, আর তো জায়গা নেই এখানে, আমি এটা একটু এটাকে মুছে পর দেখাচ্ছি। হ্যাঁ, এটা এই নিচটাকে মুছে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে মিন পজিশন, এটা হচ্ছে পজিটিভ এক্সট্রিম, এটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম। যখন পার্টিকেল মিন পজিশনে ছিল তখন তার এনার্জিও জিরো ছিল, পোটেনশিয়াল এনার্জি জিরো ছিল। যখন পার্টিকেল পজিটিভ এক্সট্রিমে এলো তখন তার পোটেনশিয়াল এনার্জিও ম্যাক্সিমাম হলো। যখন পার্টিকেল পজিটিভ এক্সট্রিম থেকে ফেরত হয়ে মিন পজিশনে এলো তখন তার পোটেনশিয়াল এনার্জি আবার কত এলো, জিরোতে এলো। কেন হচ্ছে এটা যদি বুঝতে হয় তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ কে অফ এক্স স্কোয়ার লেখো, তাহলে ভালো বুঝতে পারবে। যখন এক্স ইজ ইকুয়াল টু জিরো ছিল তখন ইউ ইজ ইকুয়াল টু জিরো। দেখুন এক্স ইজ ইকুয়াল টু জিরো মানে কি, ইউ ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো মানে ইউ ইজ ইকুয়াল টু জিরো। যখন পার্টিকেল পজিটিভ এক্সট্রিমে গেল অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ হলো তখন তার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম এলো অর্থাৎ হাফ অফ কে অফ এ স্কোয়ার হলো, তখন পার্টিকেল এইখানে এলো। যখন পার্টিকেল এইখান থেকে আবার মিন পজিশনে এলো তখন দেখো না এনার্জিটাও জিরো হলো, মানে পোটেনশিয়াল এনার্জিটাও জিরো হলো। যখন পার্টিকেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এতে এলো, যখন পার্টিকেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এতে এলো, তুমি যদি এখানে মাইনাস এ বসাও তাহলে দেখো না ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ কে অফ এ স্কোয়ার আবার হচ্ছে। আবার যখন পার্টিকেল নেগেটিভ এক্সট্রিম থেকে মিন পজিশনে এলো তাহলে এক্সের মান যদি জিরো বসাও তাহলে দেখো এনার্জিটা আবার জিরো হয়ে গেল। তার মানে যতক্ষণে পার্টিকেল একটা অসিলেশন কমপ্লিট করলো ততক্ষণে পার্টিকেল এর এনার্জিটা দুটো অসিলেশন কমপ্লিট করে নিল। মানে পার্টিকেল যখন এইখান থেকে যাত্রা শুরু করে এইদিকে হয়ে এইদিকে হয়ে এইদিকে এলো অর্থাৎ একটা অসিলেশন যখন কমপ্লিট করলো তখন পার্টিকেলের এনার্জিটা একটা অসিলেশন আর একটা অসিলেশন মোট দুটো অসিলেশন কমপ্লিট করলো। তার মানে এর টাইম পিরিয়ডটা যদি টি হয় তাহলে এর টাইম পিরিয়ড কত হচ্ছে, T/2, T/2। তাহলে টাইম পিরিয়ড যদি অর্ধেক হয়ে যায় তাহলে ফ্রিকোয়েন্সিটা কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি। আরেকটা পদ্ধতিতে বোঝানো যায়, ভাবছি, দাঁড়াও কী করে বোঝাই, দাঁড়াও বোঝাচ্ছি। হ্যাঁ দেখো, তোমাদেরকে সেম জিনিসটা সাইন কার্ভ দেখেও বোঝানো যেতে পারে, সাইন কার্ভ দিয়েও তোমাদেরকে এই যে সেম জিনিসটা বোঝানো যেতে পারে। দেখো দেখো বোঝাচ্ছি। সাইন কার্ভ দেখতে কেমন হয়, সাইন কার্ভ দেখতে এরকম হয়। ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভে পড়েছিলে, ডিসপ্লেসমেন্ট সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে চেঞ্জ হয়, এটা ছিল 0, এটা ছিল T/4, এটা ছিল T/2, এটা ছিল 3T/4, এটা ছিল টি। তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ ক্যাপিটাল টি সময় একটা পার্টিকেল তার ডিসপ্লেসমেন্টটাকে পুরো রিপিট করলো, মানে ক্যাপিটাল টি সময় পার্টিকেল একটা অসিলেশন কমপ্লিট করলো, আবার একটা অসিলেশন কমপ্লিট করতে, আবার যদি একটা অসিলেশন কমপ্লিট করতে হয় তাহলে আরও ক্যাপিটাল টি সময় লাগবে। কিন্তু ক্যাপিটাল টি সময় দেখো না এনার্জিটা তার দুটো অসিলেশন কমপ্লিট করে নিল। তাহলে তোমরা এখানে ম্যাথামেটিক্যালি বুঝতে পারলে, যখন একটু আগে করালাম ম্যাথামেটিক্যালিও দেখলে যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে এরকম কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয় তাহলে তার এনার্জির ফ্রিকোয়েন্সি কত হবে, 2 ওমেগা হবে।
এটা তোমরা থিওরিটিক্যালিও বুঝতে পারলে। তাহলে এটা আশা করছি তোমাদের মাথায় ঢুকে গেছে, যদি পার্টিকেল এফ ফ্রিকোয়েন্সি নিয়ে বা ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর এফটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি, তার মানে কোনো একটা পার্টিকেলের সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে এরকম কোনো পার্টিকেলের ফ্রিকোয়েন্সি যদি এফ হয় বা ওমেগা হয়, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি ফ্রিকোয়েন্সি কত হবে? 2 ওমেগা হবে বা 2f হবে। এইটা তোমাদের ডাইরেক্ট প্রশ্ন নিটে চলে আসে। ঠিক আছে, চলো এতটা নোট ডাউন করে এবারে কাইনেটিক এনার্জি পড়াবো। দেখো, তো এবারে আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন পড়ব। আমরা জানি যে কোনো একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে তাহলে তার ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের সঙ্গে এই ইকুয়েশন অনুসারে ভ্যারি করে, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন তুমি যদি কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনে হাফ অফ এমভি স্কোয়ারে যদি ভি এর ভ্যালুটা পুট করো, তাহলে তুমি দেখতে পাবে যে ডিসপ্লেসমেন্টের সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি বা ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। তো এইখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কখন হবে, এই কাইনেটিক এনার্জি ম্যাক্স কখন হবে, আর এই কাইনেটিক এনার্জি মিনিমাম কখন হবে। কাইনেটিক এনার্জি ম্যাক্স তখন হবে যখন এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ মিন পজিশনে। তুমি দেখো না, মিন পজিশনে পার্টিকুলার ভেলোসিটিও ম্যাক্সিমাম হয়, আর ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয় তাহলে কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম হবে। আর তুমি যদি একদম এক্সট্রিম পজিশনে দেখো, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ যদি বসাও, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটির মান 0 হয়, ভেলোসিটির মান 0 হলে কাইনেটিক এনার্জির মান 0 হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এতে কাইনেটিক এনার্জি কত হচ্ছে? আমার 0 হচ্ছে। এক্স ইজ ইকুয়াল টু 0তে অর্থাৎ মিন পজিশনে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে? হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তার মানে এটুকু বুঝতে পারলাম, মিন পজিশনে অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0তে পার্টিকেলের কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। আর যত ডিসপ্লেসমেন্ট বাড়তে থাকবে, অর্থাৎ যত এক্স এর ভ্যালু বাড়তে থাকবে, তত ভেলোসিটির মান কমতে থাকবে, স্পিডের মান কমতে থাকবে, আর স্পিডের মান কমতে থাকলে কাইনেটিক এনার্জির মানও কমতে থাকবে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0তে পার্টিকেলের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে, যার মানটা হাফ অফ কে স্কোয়ারের সঙ্গে সমান হবে, হাফ অফ কে স্কোয়ারের সঙ্গে সমান হবে, বা হাফ অফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ারের সঙ্গে সমান হবে। আর এক্স ইজ ইকুয়াল টু এতে এটা যদি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ হয়, এটা যদি এক্স ইজ ইকুয়াল টু প্লাস এ হয়, তাহলে এই সমস্ত পজিশনে পার্টিকুলার কাইনেটিক এনার্জি মিনিমাম হবে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0তে এইখানে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এতে 0তে, এক্স ইজ ইকুয়াল টু প্লাস এতে কাইনেটিক এনার্জি 0 হবে। ওয়াই অক্ষ বরাবর আমি কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করবো, আর এক্স অক্ষ বরাবর আমি পার্টিকুলার ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করবো। এবারে বুঝতে হবে কাইনেটিক এনার্জির গ্রাফের নেচার কীরকম হচ্ছে। যখন পোটেনশিয়াল এনার্জি পড়লাম বা যখন তোমরা প্যারাবোলা পড়েছো, তখন তোমরা বুঝেছো যদি একটা চলরাশি বা একটা ভেরিয়েবলের পাওয়ার যদি 1 হয় আর অন্য ভেরিয়েবলের পাওয়ার যদি 2 হয়, তাহলে সেটা প্যারাবোলার ইকুয়েশনকে প্রকাশ করে। আর প্যারাবোলার যে খালটা সেটা কোন দিকে হবে? যার পাওয়ার 1 প্যারাবোলার খাল সেদিকে হবে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এখানে এক্স বাড়ার সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি কমছে, তার মানে এখানে যে প্যারাবোলার খালটা সেটা কিন্তু আগে বোঝো যে কার পাওয়ার 1? কাইনেটিক এনার্জির পাওয়ার 1। তাহলে যে প্যারাবোলা হবে তার যে খালটা সেটা কাইনেটিক এনার্জির অ্যাক্সিসের দিকে হবে। কিন্তু ডিসপ্লেসমেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু কাইনেটিক এনার্জি ভ্যালু কমতে থাকছে, তাহলে খালটা নেগেটিভ অ্যাক্সিস দিকে হবে, কাইনেটিক এনার্জির নেগেটিভ অ্যাক্সিসের দিকে হবে, অর্থাৎ কার্ভ দেখতে এইরকম টাইপের হবে। দেখো, এটাও একটা প্যারাবোলার ইকুয়েশন যার খালটা নেগেটিভ ডাইরেকশনে হচ্ছে। বুঝতে পেরেছো তো? এবারে এটা তো গেল কাইনেটিক এনার্জি ডিসপ্লেসমেন্টের সঙ্গে সঙ্গে কী করে ভ্যারি করে। আর তুমি যদি সিম্পল হারমোনিক মোশন একে যদি বুঝতে চাও, তাহলে মিন পজিশনে কি হচ্ছে? কাইনেটিক এনার্জি ম্যাক্স হচ্ছে, আর এক্সট্রিম পজিশনে কি হচ্ছে? কাইনেটিক এনার্জি মিনিমাম হচ্ছে। কাইনেটিক এনার্জি মিনিমাম হচ্ছে। এবারে তোমাকে বুঝতে হবে কাইনেটিক এনার্জি টাইমের সঙ্গে সঙ্গে কী করে ভ্যারি করে। তো তোমরা জানো যে ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশন সম্পর্ক হচ্ছে এটা। এখন তুমি যদি কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনে যদি ভি এর মানটা যদি বসিয়ে দাও, তাহলে কাইনেটিক এনার্জির একটা এরকম এক্সপ্রেশন পাবে।
আবার লক্ষ্য করে দেখো এখানে কস স্কোয়ার ওমেগা টি অর্থাৎ কস স্কোয়ার থিটা বসে আছে। আর সেম জিনিস তোমরা হারমোনিক ফাংশনে পড়েছিলে, কস স্কোয়ার থিটা ওয়াই ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বা এক্স ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা যদি দেওয়া থাকে, সেটাও একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা তোমার দুগুণ বেড়ে যাবে, তাই না? অ্যাজ ইউজুয়াল যেমন আমরা পোটেনশিয়াল এনার্জির গ্রাফটা পড়লাম টাইমের সঙ্গে, সেরকমই হবে কাইনেটিক এনার্জির কার্ভটা, কিন্তু এইখানে কার্ভটা কস আছে বলে এখানে ম্যাক্সিমাম থেকে শুরু হবে। তোমাকে যদি কার্ভের নেচার বুঝতে হয় তাহলে দেখো এই ছকটাকে ভালো বুঝতে হবে। এটা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে আমার কস স্কোয়ার থিটা, এইখানে লিখবো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এখানে লিখবো টি। কস থিটা হলো 0 হলে কত হবে? কস থিটা 0 হয়, সরি 0 কেন হবে, কস থিটা শুরু হয় 1 থেকে, 1 থেকে শুরু হয়, দিয়ে 0-তে যায়, দিয়ে -1-এ যায়, দিয়ে 0-তে আসে, দিয়ে আবার +1-এ ফেরত আসে। তাহলে কস স্কোয়ার থিটার ভ্যালু কত হবে? 1-এর স্কোয়ার 1, 0-এর স্কোয়ার 0, মাইনাস তো হবে না কারণ নেগেটিভের স্কোয়ার পজিটিভ হয়, তাহলে এটা আবার 1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে। থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0, এটা হবে তোমার π/2, এটা হয়ে যাবে আমার পাই, এটা হয়ে যাবে আমার 3π/2, এটা হয়ে যাবে আমার 2π। আর যদি ফেজে কনভার্ট করতে হয় তাহলে এটা হবে 0, এটা হবে t/4, এটা হবে t/2, এটা হবে 3t/4, এটা হবে ক্যাপিটাল টি। তাহলে তুমি এখানে বসিয়ে দেখো না। এবারে দেখো আমি যদি কস স্কোয়ার থিটা, আমি থিটার জায়গায় ওমেগা টি লিখেছি, ঠিক আছে, মানে ওমেগা টির জায়গায় থিটা লিখেছি। এবার তুমি কস স্কোয়ার ওমেগা টি এই এক্সপ্রেশনটাকে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দিয়ে যদি গুণ করে দাও, হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে এই যে রাশিটা বেরোচ্ছে সেটা কাইনেটিক এনার্জিকে প্রকাশ করছে। তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু 1 না হয়ে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হবে। তাহলে এইখানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা রয়েছে এটা হাফ অফ এম অফ ওমেগা স্কোয়ার এ স্কোয়ারকে প্রকাশ করছে। কত হচ্ছে? হাফ অফ এম অফ ওমেগা স্কোয়ার এ স্কোয়ারকে প্রকাশ করছে। এবারে টি ইজ ইকুয়াল টু 0-তে, টি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে এটা, টি ইজ ইকুয়াল টু 0-তে পার্টিকেলের কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম অর্থাৎ হাফ অফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। তারপর টি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু t/4, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু t/2, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 3t/4, এটা হচ্ছে টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। আবার তুমি যদি কসের কার্ভ যদি বুঝতে চাও তাহলে লক্ষ্য করে দেখো কসের কার্ভ দেখতে কেমন হয়। কসের কার্ভ দেখতে হচ্ছে এরকম টাইপের দেখতে হবে। তার মানে পার্টিকেল ক্যাপিটাল টি টাইম পিরিয়ডে, পার্টিকেল ক্যাপিটাল টি সময়, তুমি যদি ভেলোসিটির এক্সপ্রেশন দেখো বা ক্যাপিটাল টি সময়ে পার্টিকেল তার ডিসপ্লেসমেন্ট বা ভেলোসিটিকে পুরো রিপিট করে, কিন্তু দেখো না ক্যাপিটাল টি সময়ে পার্টিকেলটা, এইটা একটা মানে পার্টিকেলের কাইনেটিক এনার্জি, এটা একটা অসিলেশন, আবার এটা একটা অসিলেশন, অর্থাৎ ক্যাপিটাল টি সময়ে পার্টিকেলের কাইনেটিক এনার্জি দুবার কিন্তু অসিলেশন কমপ্লিট করে নিয়েছে। তার মানে পার্টিকেলের টাইম পিরিয়ড, যে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে তার টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয়, তাহলে কাইনেটিক এনার্জির একটা অসিলেশনের টাইম পিরিয়ড কত হবে? এটার হবে t/2, এটার হবে আমার t/2। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? এর ফ্রিকোয়েন্সি কত হবে? 2f, এর ফ্রিকোয়েন্সি 2f। তার মানে এইখান থেকে বুঝতে পারলাম যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে এরকম কোনো পার্টিকেলের ফ্রিকোয়েন্সি যদি আমার এফ হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জির ফ্রিকোয়েন্সি কত হবে? 2f হবে। কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি কত হবে? 2f হবে। এটা ম্যাথমেটিক্যালিও দেখানো সম্ভব, কিন্তু আমি আর দেখাবো না। আশা করছি তোমরা মানে ম্যাথামেটিক্যালি তোমরা 2f প্রমাণিত করতে সক্ষম হবে। এটা হারমোনিক ফাংশন অলরেডি দেখানো রয়েছে, আবার পোটেনশিয়াল এনার্জিও আমি দেখিয়েছি, তাহলে আমি নতুন করে আর দেখাচ্ছি না। চলো এতটা নোট ডাউন করো, তারপরে আমরা টোটাল এনার্জি দেখব। তো দেখো এবারে বেসিক্যালি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির রিভিশন হবে। আমরা দেখলাম পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এই এক্সপ্রেশন করলাম, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনও দেখলাম। এখন টোটাল এনার্জি কত হবে? তো তুমি যদি কাইনেটিককে পোটেনশিয়াল দিয়ে যদি যোগ করে দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আসছে। আর আমি তো বলেইছিলাম যে যদি কনজারভেটিভ ফোর্স হয়, আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনে যে রেস্টোরিং ফোর্সটা হয় সেটা কনজারভেটিভ নেচারের হয়। আর কনজারভেটিভ ফোর্স ফিল্ডে যদি কোনো একটা পার্টিকেল মুভ করে তাহলে তার টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে। আর কনস্ট্যান্ট থাকে বলেই তো এই ধরনের ফোর্সকে কনজারভেটিভ ফিল্ড বলা হয়।
বা কনজারভেটিভ ফোর্স বলা হয়। দেখো না, এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এই ফোর্সের আন্ডারে পার্টিকেল মুভ করেছিল বলে পার্টিকেলের টোটাল এনার্জি কিন্তু আজীবনকাল কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, এবার ইউ জিরোর মান ক্ষেত্র বিশেষে কখনো জিরো হতে পারে, কখনো ইউ জিরো হতে পারে, আমি তো বলেইছি। এর পরবর্তী ভিডিওগুলোতে কোথায় জিরো হবে, কোথায় মিনিমাম পোটেনশিয়াল এনার্জির মান কত হবে সেটা পরে ডিসকাস করবো। তো আপাতত তোমাদেরকে এটা ইউ জিরোটা মনে রাখতে হবে আর কি। তো এই হচ্ছে তোমার এক্সপ্রেশন। আর এটাও রিক্যাপ করার জন্য যে আমরা এটাও দেখলাম যে মিন পজিশনে পার্টিকেলের কাইনেটিক এনার্জি কি হয়, ম্যাক্সিমাম হয়, কারণ মিন পজিশনে পার্টিকেলের ভেলোসিটি ম্যাক্সিমাম হওয়ার জন্য কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়। আবার মিন পজিশনের ক্ষেত্রে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু জিরো হওয়ার জন্য পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কত হয়, মিনিমাম হয়। যদি ইউ জিরোর ভ্যালু জিরো হয় তাহলে মিনিমাম পোটেনশিয়াল এনার্জির মান জিরো হবে। আর যদি তোমার মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি ইউ জিরো হয় তাহলে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি ইউ জিরো হবে। ঠিক সেরকম এক্সট্রিম পজিশনে পার্টিকেলের ভেলোসিটি জিরো হওয়ার জন্য বা স্পিড জিরো হওয়ার জন্য কাইনেটিক এনার্জির ভ্যালু মিনিমাম হচ্ছে। আবার তুমি যদি এক্সট্রিম পজিশনে যাও সেক্ষেত্রে এক্সট্রিম পজিশনে কি হয়, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হয়। আর ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হওয়ার জন্য পোটেনশিয়াল এনার্জির মানটা কি হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইগুলো যদি তুমি মুখস্থ রাখো তাহলে তোমাদের অঙ্ক করতে কিন্তু খুব সুবিধা হবে, খুব সুবিধা হবে এবং খুব অল্প সময় লাগবে, সব থেকে বড় কথা। আর এটাও দেখলাম যে কোনো একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে তাহলে তার ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে তার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যে ফ্রিকোয়েন্সি হবে সেটা 2f হবে। আর টাইম পিরিয়ডটা কত হবে তোমার, টাইম পিরিয়ড কত হবে, ইজ ইকুয়াল টু t/2 হবে। যদি যে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন করছে তার টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে টাইম পিরিয়ড অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি কত হবে, t/2 হবে। এরপর আমি এটাও দেখলাম যে এটা হচ্ছে কার কার্ভ, এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি বা ইউ এর কার্ভ, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির কার্ভ। আর যেহেতু টোটাল এনার্জি আজীবনকাল কনস্ট্যান্ট, মানে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, বা এটাকে তুমি হাফ অফ কে অফ এ স্কোয়ারও লিখতে পারো, তাহলে এটা হচ্ছে টোটাল এনার্জি হাফ অফ এম অফ ওমেগা স্কোয়ার অফ এ স্কোয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জির কার্ভ। তুমি দেখো না, একদম এক্সট্রিম পজিশন অর্থাৎ মাইনাস এ, একদম এক্সট্রিম পজিশন অর্থাৎ প্লাস এ, এখানে কি হচ্ছে তোমার কাইনেটিক এনার্জির মান কত হচ্ছে, জিরো হচ্ছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে জিরো প্লাস ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু এটা আসছে। পজিটিভ এক্সট্রিমের ক্ষেত্রেও তাই ঘটনা। এবারে এর পরের ভিডিওতে নিউমেরিক্যাল করাবো যে কোন পয়েন্টে পার্টিকেলের কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মান ইকুয়াল হয়, তার ভ্যালুটা হয় a/√2। তোমরা করে দেখবে বাড়িতে। আমি আজকে হোমওয়ার্ক দিলাম, এর পরের ভিডিওতে আমি অঙ্কটা করাবো, অসুবিধা সেক্ষেত্রে হবে না। আর যেহেতু এরপর তোমাকে প্রশ্ন আসতে পারে ফ্রিকোয়েন্সি অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল কত হবে, 2f হবে। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করে ফ্রিকোয়েন্সি অফ টোটাল এনার্জি কত হবে, আমরা জানি টোটাল এনার্জির ক্ষেত্রে টোটাল এনার্জির মান কত হয়, কনস্ট্যান্ট হয়। তার মানে টোটাল এনার্জি পরিবর্তনই হচ্ছে না। আর যে রাশি পরিবর্তন হচ্ছে না তার তো চেঞ্জ হওয়ার যার কোনো চান্স থাকছে না, তাহলে সে তো অসিলেটই করছে না, কনস্ট্যান্ট। মানে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু কত হচ্ছে, যদি তার ভ্যালু কনস্ট্যান্ট থাকে তার মানে সে টি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট সময় পরে নিজেকে রিপিট করছে। কোনো একটা ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় তাহলে সে টি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট সময় পরে সে নিজেকে রিপিট করছে। তাহলে সেই ক্ষেত্রে টোটাল এনার্জি টাইম পিরিয়ড কত হবে, ইজ ইকুয়াল টু ইনফাইনাইট হবে। ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কত হবে, জিরো হবে, স্বাভাবিক। 1 সেকেন্ডে যটা অসিলেশন কমপ্লিট করে সেটাকে ফ্রিকোয়েন্সি বলে। আর যেহেতু টোটাল এনার্জি চেঞ্জই হচ্ছে না তার মানে ফ্রিকোয়েন্সি তো তোমার জিরোই আসবে। এটাও তোমার ডাইরেক্ট লাইন তুলে প্রশ্ন চলে আসতে পারে, অবাক হওয়ার মতো কিছু নেই। এবারে নেক্সট তোমাদেরকে যেটা পড়তে হবে যে মিন কাইনেটিক এনার্জি ওভার ওয়ান কমপ্লিট সাইকেল ইজ ইকুয়াল টু কত হবে। মিন মানে কি হচ্ছে, এভারেজ, ঠিক আছে। তো আমি এইরকম ব্র্যাকেট সাইন দিয়ে এভারেজকে প্রকাশ করা হয়, সেটা তোমরা 12-এ উঠলে বুঝতে পারবে। তো মিন কাইনেটিক এনার্জি ওভার কমপ্লিট সাইকেল ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তুমি যদি কাইনেটিক এনার্জি টাইমের উপর কী করে ডিপেন্ড করে সেই এক্সপ্রেশন যদি বসাও তাহলে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এই টার্মটা তো কনস্ট্যান্ট তাই এটা বাইরে বেরিয়ে গেল। তাহলে এভারেজটা কার হবে, এভারেজটা কস স্কোয়ার ওমেগা টির হবে। এবার তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, আপাতত 12-এ এগুলো করানো হবে। এখানে এই ক্যালকুলেশনটা করে লাভ নেই, তোমাদের জন্য মুখস্থ রাখলেই বেশি বেটার হবে। তোমরা মুখস্থ রাখবে কস স্কোয়ার ওমেগা টি বা সাইন স্কোয়ার ওমেগা টি, এদের এভারেজ কিন্তু হাফ হয়, তাই জন্য এদের জায়গায় আমি হাফ বসিয়েছি। তাহলে বোঝা গেল যে কাইনেটিক এনার্জির যে
ফুল স্কেলে যে এভারেজ ভ্যালু হয় সেটা কিন্তু 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার হয়। তোমাকে যেটা মুখস্থ রাখতে হচ্ছে সেটা হচ্ছে কস স্কোয়ার ওমেগা টি আর সাইন স্কোয়ার ওমেগা টির ফুল সাইকেলে যে এভারেজটা হয় তার ভ্যালু কিন্তু হাফ হয়। এবারে এভারেজকে রিপ্রেজেন্ট করবে কি করে? এটা কিন্তু নলেজের জন্য, ঠিক আছে, এটা কিন্তু লাগবে না, বলে দিচ্ছি। এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু হয় সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এটা হবে 0 টু ক্যাপিটাল টি, এটা হবে 0 টু ক্যাপিটাল টি। আর তোমরা এটাও জানো যে ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স যদি হয় তাহলে ওয়াই এভারেজের ভ্যালু কী করে বসাও? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স বাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এই ফর্মুলা থেকে আমি এভারেজ ভ্যালু এখানে বের করছি। এবার তুমি যদি ইন্টিগ্রেশনটা করো তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু হাফ আসে। বোঝা গেছে? তো তোমার এটা মুখস্থ রাখবে, এমন কিছু কঠিন জটিল জিনিস নয় আর কি। তাহলে আমি আরেকবারটি বলে দিই। দেখো, তুমি যখন পোটেনশিয়াল এনার্জির যখন এভারেজ বের করছো তখন হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা তো টাইম ডিপেন্ডেন্ট টার্মই নয়। আর টাইম ডিপেন্ডেন্ট টার্ম যদি না হয় তাহলে স্বাভাবিক এটা তো এভারেজের বাইরে বেরিয়ে চলে আসবে, কারণ এটার তো কোনো পরিবর্তন হচ্ছে না। যেটা টাইম ডিপেন্ডেন্ট টার্ম সেটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে এবং সেটার এভারেজ আমরা বের করব। আর ফলে আমাকে সাইন স্কোয়ার ওমেগা টি এর এভারেজ বের করতে হয়েছে। আর সাইন স্কোয়ার ওমেগা টি বলো বা কস স্কোয়ার ওমেগা টি বলো, এদের এভারেজ কিন্তু হাফ হয়, ঠিক আছে? তাহলে তুমি যদি হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ারের সঙ্গে হাফ যদি মাল্টিপ্লাই করছো তাহলে 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার আসছে। আর এখান থেকে এটাও বুঝতে পারলাম যে একটা কমপ্লিট সাইকেলে এভারেজ কাইনেটিক এনার্জির যে ভ্যালু হয় আর এভারেজ পোটেনশিয়াল এনার্জির যে ভ্যালু হয় তাদের ভ্যালু কিন্তু সমান হয়। তাহলে এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে যে কমপ্লিট সাইকেলে এভারেজ পোটেনশিয়াল এনার্জি আর এভারেজ কাইনেটিক এনার্জির ভ্যালু কিন্তু সমান হয়। এটা প্রমাণ করে দেখো, এটা উচ্চ মাধ্যমিকের জন্য আসতে পারে, তোমরা এটাও করতে পারো। বাস এই হলো এনার্জির গল্প। দেখলাম এনার্জিটা কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে, তার এক্সপ্রেশন কীভাবে ভ্যারি করছে, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীভাবে হচ্ছে। তো এই হলো আজকের গল্প এবং এখান থেকে প্রচুর প্রশ্ন নিউমেরিক্যালে আসতে পারে। নেক্সট ভিডিওতে আমরা এই এনার্জির নিউমেরিক্যাল নিয়ে ডিসকাশন করব। আজকে তো শুধুমাত্র থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে এটা আলোচনা হলো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা কিছু নিউমেরিক্যাল করব। আজকের মতো এতটাই, বাই।